এটাকেই বলে ঝোপ বুঝে কূপ মারা। এভাবে আগায় যেতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সে আসলে বাঘ, তার যে স্বভাবগত চরিত্র স্বীকার করা, ইয়েস উই আর টাইগার। আয়নায় দেখা একটা গর্জন দিয়েছে, আর এই প্রথমবার একটা ভিট্রে করেছে। এই ভিট্রেটা জরুরি ছিল। এইটাই সিস্টেম। ধর তক্তা মার পেরেক স্টাইলে এই ঘটনা ঘটানো হয়েছে। সাপমাল্য লাঠি মানে ভাঙলো না, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে, এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। আমরা যখন যা কিছু ভাবি আর বলি তার কিছুটা হলো বাস্তবতা দেখতে পাই পরবর্তীতে। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে, সর্বোচ্চ চেয়ার, তার ডানে এবং বামে, সামনে এবং পিছনে যে ড্রোন অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত পায়নি তুরস্কের কাছ থেকে, সেই ড্রোন শুধু দেওয়া নয়, রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক। অর্থাৎ ইউ আর রাইট, তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে। এটি চলতে পারে না। একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। আমরা এটি হতে দিতে পারি না। বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যে অপরাধীগুলো, তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না, ওদের পরিচয় একমাত্র অপরাধী। ওদেরকে আমরা ঘৃণা করি। বাংলাদেশের জনগণ খেপে ওঠার আগে, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে, নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে, বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর, এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে? ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? আমাদের কাছে এটাই মনে হচ্ছে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আন্তর্জাতিক অপরাধ আদালত যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং, যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে, তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন, এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই। অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে, সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয়। এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন, নাকি তাকে ডিটেনশন দিবেন, নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন, নাকি অন্য কোনো জায়গায় কি করবেন, সেটি আদালত সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি। তিনি 24 ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই, বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না। অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যে সংস্থা, যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয় নাই। উল্টো আমরা যেটা দেখেছি, দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে, ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে। এই অধিকার কে দিয়েছে? এটি কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গায়, কোন আইনের ভিত্তিতে এটা বৈধ বা এটা আপনি করতে পারেন? সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে, আইএসপিআর সেনা সদর এটা করতে পারে। এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে। তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে, সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না। আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য, তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য, বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায় তারা করছেন। আচ্ছা বলুন তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন
রাঙামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোনো একটা অপরাধ করলো, অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাকে হেফাজতে নিয়েছি, এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে, সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি, ঢাকায় নিতে হবে না। অপরদিকে রংপুর থেকে কেউ একজন, হয়তো বিএনপির কোনো একটা নেতা, তার বিরুদ্ধে একটা রায় হলো, এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না, আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম। এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা, তাকে এরকম একটা সাজা হলো, তারা ওখান থেকে বললো যে না, ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না, আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এটা কি বাংলাদেশ? এটাকে বাংলাদেশ বলে? আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না, এর নিশ্চয়তা কি? আপনি তো উস্কে দিচ্ছেন, আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কেন? পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা রয়েছে, এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি, আমাদের গর্বের প্রতীক। এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, অথচ সেই সেনাবাহিনীর গুটি কয়েক লোক দুর্বৃত্ত, গুটি কয়েক সন্ত্রাসী, অস্ত্রধারী, তারা রাষ্ট্রের জন্য নয়, বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে, একটি দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল। তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে, আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন, আর বাংলাদেশের বাকি সবাই নমশূদ্র না? আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে। এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনি যা করবেন, আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে ওই সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকাঠ তাকে পেরোতে হবে। আপনি যদি এটি না করেন, নিঃসন্দেহে আপনি আদালত অবমাননা করেছেন। কোন অধিকারে, কার হুকুমে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন? সেই নথি বাংলাদেশ দেখতে চায়, সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায়। এটি জনগণের দেখার অধিকার আছে। এখানে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি, আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সুতরাং এটা কোন ধরনের আচরণ? এটি চলতে পারে না। একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। আমরা এটি হতে দিতে পারি না, বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যে অপরাধীগুলো, তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না, ওদের পরিচয় একমাত্র অপরাধী, ওদেরকে আমরা ঘৃণা করি। এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে, নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে, বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে, বরং আপনারা জনগণের চাকর, এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করুন। আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে, যেখানে থাকলে ভালো হয়, কার হেফাজতে থাকলে ভালো হয়, এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে। যে ড্রোন ভারতের রিকোয়েস্টে, অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত পায়নি তুরস্কের কাছ থেকে, সেই ড্রোন শুধু দেওয়া নয়, রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক। অর্থাৎ ইউ হ্যাড রাইট, সেটা হচ্ছে, এবং এটা আমি নিয়েছি খবরটা যে দিক্রনিফাই থেকে, দেখেন আপনার তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা। সেটা হলো তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে। ইট ইজ এ রিমার্কেবল অ্যান্ড ইটস এ ব্রেকিং নিউজ। কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময় আপনার ফাইটার জেটসের থেকেও কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে শুরু যুদ্ধের জন্য, যার আমরা উৎকৃষ্ট উদাহরণ দেখে থাকি বিভিন্ন বর্তমানে যুদ্ধে, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। আপনার তুরস্কের বানানো সেই ড্রোনগুলা রীতিমতো নাকানে চুবানে খাইয়ে দিচ্ছে রাশিয়াকে। অনেক ক্ষেত্রে যে যুদ্ধ মনে করা হয়েছিল 2 সপ্তাহ টিকবে না, সেই যুদ্ধ বছরের পর বছর গড়াচ্ছে এখন শুধুমাত্র এই ধরনের টেকনোলজি অ্যাডভান্সের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, তুরস্ক পৃথিবীতে অন্যতম ড্রোন প্রস্তুতকারী উৎপাদনকারী দেশ, যা রেভলিউশন সৃষ্টি করেছে যুদ্ধের ময়দানে। সেই তুরস্ক বাংলাদেশে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনার বর্তমানে তারা বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে, যা আরও একটি মাইল ফলক বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ইফ নেসেসারি এবং দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আরও একটি রিভলিউশন হচ্ছে। একের পর এক মিলিটারি আপনার এই এগ্রিমেন্ট বা ডিল হচ্ছে বিভিন্ন দেশের সাথে। এটা ভিশন 2030 যেটা সরকার নিয়েছেন বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য, তারই অংশ হিসাবে এই খবরটা হচ্ছে লেটেস্ট খবর। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ ব্রেকিং নিউজ। এবং আমি মনে করি যে এই সরকারের তাদের, আপনারা জানেন যে বিগত
17 বছরে বাংলাদেশের ভারতের আপত্তির কারণে বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন করা বা যুগোপযোগী করা, একদম প্রোটেক্টিভ করার ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা সরকার। কেননা তারা চায়নি বাংলাদেশ এভাবে কখনোই, মানে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে সমর্থ হোক, সেটা যারা চায়নি। অবভিয়াসলি তারা বলতে গেলে এক ধরনের ভারতের একটা এক্সটেন্ডেড ভার্সন ছিল বাংলাদেশের পতিত সরকার। সেখান থেকে উত্তরণ হয়েছে বিপ্লবের পরে এবং নতুন বাংলাদেশে নতুন করে সবকিছু সাজানো হচ্ছে। এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি, চায়না, পাকিস্তান, তুরস্ক, আরও একটা ইকুইপমেন্ট এবং যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের মিলিটারিকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তার কোনো বিকল্প নেই। তারই অংশ হিসেবে আপনারা জানেন এগুলাই চলছে এবং আমি সরকারকে ধন্যবাদ দিই। দিস ইজ এ গ্রেট নিউজ। টাকা পয়সা আমাদের বারবার বলছি, আমাদের প্রবাসের এক পায়ে দাঁড়ানো, টাকা লাগলেই টাকা দিতে রাজি আছে, কারণ বাংলাদেশের একটা ফিক্সড ডিপোজিট বা ব্যাংক আছে, সেটা হচ্ছে আমাদের প্রবাসী। সো বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে ন্যূনতম এই কাজের করার কোনো বিকল্প নেই। যেন আপনি জানেন যে ভারতের সাবেক হাই কমিশনার টু বাংলাদেশ বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে, সীমান্ত আছে, তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু নেই। এর মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো দেশে তারা হস্তক্ষেপ করতে পারেন। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, এই আগ্রাসন থেকে আমাদের সক্ষমতা অর্জনের আর বিকল্প কি? শেখ হাসিনার প্রায় 600 দূষরকে জায়গা দিয়েছিলেন ক্যান্টনমেন্টে। কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে। আজকে সেনাবাহিনীর যে 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, তারাই কিন্তু ওই 600 মানুষকে সহযোগিতা করেছিলেন। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে, সর্বোচ্চ চেয়ারে, তার ডানে এবং বামে, সামনে এবং পিছনে বহু জেনারেল, বহু ব্রিগেডিয়ার, বহু কর্নেল, বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন। তাদের আন্ডারেই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন। আবার তাদের আন্ডার থেকেই কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন, পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে। কিভাবে সময় এসেছে? যখন এই 25 জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে, মুখোমুখি করা হবে, বিভিন্ন প্রসিকিউটররা, আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন, তখনই বের হয়ে আসবে ওই 600 মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে। এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে। কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে, ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন, পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন, এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল, সাংবাদিক ইলিয়াস হোসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল, ডক্টর কনক সারোয়ারের কি অবদান ছিল, পিসিলা নিউ ইয়র্ক থেকে কি অবদান রেখেছিলেন। যারা অবদান রেখেছিলেন টোটাল এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে, এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে, তারা যদি কোনো ইনফরমেশন দেয়, তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই, পরবর্তীতে তাদের কথার কারণে, তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে, তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি। এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ হয়েছে, একটা নয় একাধিক গোলযোগ হয়েছে। জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু হয়েছে। সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই। ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে, এটাও একটা হবে, বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।